আমার চাচার বিয়ের 9 মাস পেরিয়ে গেছে। আমার নতুন চাচি ছিলেন অত্যন্ত সুন্দর। যখন থেকে আমি চাচার বাড়িতে এসেছি, প্রতিদিন রাতে আমি চাচা আর চাচির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পাই। একদিন যখন চাচা বাড়িতে ছিলেন না, তখন আমি চাচিকে তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করলাম। চাচি আমার হাত ধরে বললেন, তোমার চাচা আমাকে খুশি করতে পারে না, এটাই আমাদের ঝগড়ার মূল কারণ। এই বলে তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ছোটয়ে শুরু করলেন। এরপর হঠাৎ এমন একটা জায়গায় হাত রাখলেন যেখানে রাখার কথা নয়, এবং তারপর, বন্ধুরা, আজকের এই গল্পে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গল্পে আমি একজন ছেলের ভূমিকায় আছি। আমার নাম অনিরুদ্ধ, এবং আমার বয়স 20 বছর। বলার জন্য আমরা শহরে থাকি, কিন্তু আমার বাড়ি একটি গ্রামে। সেই গ্রামে আমার চাচা, চাচি এবং দাদা থাকেন। আমার চাচি অন্যদের জন্য পুরানো বউ হলেও আমার কাছে তিনি এখনও নতুন নববধূ। চাচার বিয়ের 9 মাস পর আমি গ্রামের বাড়িতে আসি। বাবার চাকরির জন্য আমাদের পুরো পরিবার শহরে থাকে। ঠিক তখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হয়েছে, তাই আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি আমার নতুন চাচির সাথে বেশি সময় কাটাতে পারিন। আমাদের গ্রামের বাড়িতে ছোট চাচা এবং দাদা থাকেন। তাদের দেখাশোনা করার জন্য নতুন চাচি এসে গেছেন। চাচা এবং চাচির বিয়ের 9 মাস কেটে গেছে। বিয়ের সময় বাবাকে বেশি দিন ছুটি মেলেনি, তাই আমরা তাড়াতাড়ি শহরে ফিরে এসেছিলাম। গ্রামে পৌঁছেই আমি আমার ব্যাগ রাখলাম। তখনই চাচি আমার সামনে এক গ্লাস পানি নিয়ে এলেন। আমি চাচিকে ভালো করে দেখতে পাইনি, কারণ তিনি পানি দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। পুরো বাড়িতে চাচি পল্লু ধরে ঘুরে বেড়াতেন। আমার চাচি ছিলেন খুবই নরম ও সজ্জিত। তিনি আমার সাথে তাড়াতাড়ি কথা বলতে চাইতেন না। গ্রামে যাওয়ার পরের দিন আমি আমার বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে গেলাম। শহরে এই ধরনের অভিজ্ঞতা হয় না, তাই গ্রামে আসার পর টানা 4-5 দিন আমি পুকুরে সাঁতার কাটতে যাই। এরপর আমি কারো সাথে তার খামার বাড়িতে চলে যাই। সেখানে অনেক প্রাকৃতিক জিনিস ছিল, যা আমাকে খুব ভালো লাগত। তাই পুরো 1 সপ্তাহ আমি মজা করে কাটালাম। 1 সপ্তাহ পর আমার মজা হঠাৎ থেমে গেল, কারণ আমার এক বন্ধুকে তার বোনের বাড়ি যেতে হল। সে তার খামার বাড়ির চাবি আমাকে দিয়ে দিল। এখন আমি যখন ইচ্ছা সেখানে যেতে পারি, কিন্তু তার অনুপস্থিতিতে সেখানে গিয়ে আমি কি করতাম? তাই আমি বাড়িতে থেকেই গেলাম। সেদিন সকাল 9টা বেজে গিয়েছিল, আর আমি এখনও স্নান করিনি। দাদা আমার ম্লান মুখ দেখে ফেললেন। তিনি আমার মুখের ম্লান ভাবের কারণ জিজ্ঞেস করলেন। আমি দাদাকে বললাম, আমার এক বন্ধুকে কিছুদিনের জন্য তার বোনের কাছে যেতে হয়েছে। বাড়িতে বসে আমার বিরক্তি লাগছে। আজ আমার পুকুরে সাঁতার কাটতে যাওয়ারও ইচ্ছে নেই। তখন দাদা বললেন, এটা কোনো ব্যাপার নয়, আজ তোমার চাচি তোমাকে স্নান করিয়ে দেবেন। দাদার এমন কথা শুনে চাচি হতবাক হয়ে আমাকে দেখতে লাগলেন। তিনি খুবই লাজুক ছিলেন, কিন্তু দাদার কথা তিনি অগ্রাহ্য করতে পারলেন না। আমি বাথরুমে গিয়ে চাচির অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি এসে তার হাত আমার শরীরে বুলাতে লাগলেন। ধীরে ধীরে আমি বেহুশ হতে লাগলাম। তখন আমি বুঝতে পারলাম, কেন গত কয়েকদিন ধরে আমি কারো সাথে ঘোরাঘুরি না করে চাচির প্রতি মনোযোগ দিচ্ছিলাম না। আমি কেন তার সাথে কথা বলার চেষ্টা করিনি? গত 1 সপ্তাহে যদি আমি তার সাথে কথা বলা শুরু করতাম, তবে তিনি আমার সাথে একটু বেশি খোলামেলা হতে পারতেন। স্নান করানোর সময় চাচি একবারও আমার দিকে চোখ তুলে তাকাননি। হয়তো তিনি বেশি লাজুক ছিলেন। একটু কথা বলার জন্য মজা করে আমি আমার শরীরের সাবান তার গালে মাখিয়ে দিলাম। আমার মজার উপর চাচি কিছু বললেন না। স্নানের সময় চাচির মাথা থেকে পল্লু বারবার সরে যাচ্ছিল। তিনি বারবার পল্লু তুলছিলেন। বারবার পল্লু তুলতে গিয়ে তার শাড়ির পল্লু জোরে টেনে গেল। আমি চাচিকে কখনো সে দৃষ্টিতে দেখিনি, কিন্তু চাচি সত্যিই খুব সুন্দর ছিলেন। তিনি তৎক্ষণাৎ নিজের শরীরে পল্লু জড়ালেন এবং বললেন, অনিরুদ্ধ, আমি তোমাকে সাবান মাখিয়ে দিয়েছি, এখন তুমি নিজের শরীরে নিজেই পানি ঢালো। এই কথা বলে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। আমি আমার শরীরে পানি ঢাললাম এবং তোয়ালে মুড়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দাদাকে কোথাও দেখতে পেলাম না। বাথরুম থেকে বেরিয়ে আমি সোজা চাচির পেছনে গেলাম। চাচি তার ঘরে শাড়ি বদলাচ্ছিলেন। যখন আমি সেখানে পৌঁছালাম, তখন তিনি কাপড় পাল্টে নিয়েছিলেন। তার ঘরে আমাকে দেখেই চাচি চমকে উঠে বললেন, অনিরুদ্ধ, তুমি পুরো কাপড় পরনি কেন? আমি বললাম, যখন আপনি আমাকে স্নান করিয়ে দিয়েছেন, তখন আমার চুলও মুছে দিন না। আপনার কোমল হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছে। এখন থেকে প্রতিদিনই আপনার কাছে স্নান করাবো। আমার কথা শুনে চাচি জোরে না বললেন। তারপর আমি তাকে শান্ত করে বললাম, আমি মজা করছি। আমার প্রিয় চাচির সাথে মজা করার তো আমার একটু অধিকার আছেই। আমার কথায় চাচি হেসে উঠলেন। বাড়িতে আসার পর প্রথমবার তাকে হাসতে দেখলাম। তারপর চাচি আমার চুল মুছতে লাগলেন। আমার চুল মুছার পর চাচি তার ঘর থেকে বাইরে যেতে লাগলেন। তখন আমি তার হাত ধরে জিজ্ঞেস করলাম, আপনি সবসময় এত ক্লান্ত কেন দেখান? সবকিছু ঠিক আছে তো? আমার কথায় চাচি কিছু বললেন না এবং সেখান থেকে চলে গেলেন। সেদিন রাতে আমি চাচার ঘর থেকে তাদের চিৎকার শুনতে পেলাম। চাচার ঘর ঠিক আমার ঘরের পাশেই ছিল। দাদার বাড়িতে একটি বিশেষ ঘর ছিল। তারপরও মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতেন। সেদিন রাতে দাদা ছাদে ঘুমিয়েছিলেন, তাই তিনি চাচার চিৎকার শুনতে পাননি, কিন্তু আমি শুনেছিলাম।
আমি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে চাচার ঘরে উকি দিলাম। তাদের ঝগড়ার কারণ বুঝতে পারলাম। চাচি চাচাকে সময় দেননি এবং ঘুমিয়ে পড়েছিলেন। তাই চাচা রেগে যাচ্ছিলেন। এসব দেখা উচিত ছিল না, এমনটাই আমি মনে করছিলাম। পরের রাতে চাচির অদ্ভুত শব্দ আমার কানে আসতে লাগল। অদ্ভুত সেই শব্দ শুনে আমি চাচির ঘরে উকি দেওয়ার আগ্রহ বাড়িয়ে তুললাম। চাচার ঘরের দিকে মোড় নিচ্ছিলাম, তখন পিছন থেকে দাদা এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? দাদা হঠাৎ ছাদ থেকে নেমে এসেছিলেন। সম্ভবত দাদার আওয়াজ চাচির কানেও পৌঁছে গিয়েছিল, কারণ তার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দাদা ৭০ বছর বয়সের ছিলেন, কিন্তু তার বয়সের তুলনায় খারাপ ছিলেন না। দাদার কঠোর শব্দ শুনে আমি মাথা নিচু করে সোজা আমার ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়ও চাচা এবং চাচির মধ্যে ঝগড়া দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একে অপরের দিকে যে দৃষ্টিভঙ্গি ছিল তা আমার কাছে স্পষ্ট ছিল। নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল ছিল। চাচা প্রতিদিনের মতো নাস্তা করে নিজের টিফিন নিয়ে দোকানের জন্য বেরিয়ে গেলেন। আগের রাতের চাচির অদ্ভুত শব্দগুলি বারবার আমার কানে বাজছিল। তখন চাচিকে আমার সামনে দেখে আমি খুব লজ্জা পাচ্ছিলাম। নাস্তা করার পর আমি আমার ঘরে চলে গেলাম। মোবাইল দেখার সময় কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে দাদা এবং চাচি কোথাও দেখা যাচ্ছিলেন না। চাচির ঘরের দরজা খোলা ছিল, কিন্তু দাদার ঘরের দরজা বন্ধ ছিল। আমি রান্নাঘর থেকে পানি খেয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি বেশ ক্লান্ত দেখাচ্ছিলেন এবং বারবার নিজের হাত খসছিলেন। তার মুখেও যেন ক্লান্তির ছাপ ফুটে উঠেছে, যেমনটা দেখা যায় যখন শরীর ব্যথায় জর্জরিত থাকে। আমাকে দেখেই চাচি বললেন, অনিরুদ্ধ, তুমি বসো, আমি তোমার খাবারের থালা নিয়ে আসছি। চাচি আমার সাথে চোখ মেলাতে পারছিলেন না। আমি ভাবতে লাগলাম, দাদার ঘরে তিনি এতক্ষণ কি করছিলেন যে এত ক্লান্ত হয়ে পড়লেন? চাচার বাড়ির কিছু কিছু বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। চাচি দেখতে সুন্দরী ছিলেন। গ্রামে আসার পর থেকে আমি লক্ষ্য করেছি দাদা বাড়ির বাইরে কোথাও যাননি। তিনি সবসময় চাচির পেছনেই থাকতেন। এটা আমার কাছে বেশ স্পষ্টভাবে ধরা পড়ছিল। চাচি সবসময় ক্লান্ত দেখাতেন। সাধারণ বাসন মাজা এবং রান্না করার কাজেই কেউ এত ক্লান্ত হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা মুশকিল। মাঝে মাঝে আমি দেখতাম চাচা আর চাচির মধ্যে কিছু একটা ঝামেলা চলছিল। হয়তো চাচি চাচাকে সেই সময়টা দিতে পারছিলেন না যা তিনি চাইতেন, এবং তাই চাচা ক্ষিপ্ত হয়ে উঠতেন। প্রতিদিন রাতে চাচার রাগী কণ্ঠস্বর আমার কানেও পৌঁছাত। দুপুরে চাচা বাড়িতে না থাকলে চাচি ঘণ্টার পর ঘণ্টা দাদার ঘরে থাকতেন। যখন তিনি বাইরে আসতেন তখনও তিনি বেশ ক্লান্ত দেখাতেন। ৪ দিন ধরে আমি বাড়িতে ঠিকঠাক মনোযোগ দিতে শুরু করলে আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে লাগল। একবার চাচা দুপুরের সময় দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি ফিরে এলেন। তাকে শহরে দোকানের কিছু জিনিস কিনতে যেতে হতো। সেই দিন দুপুরেই তিনি শহরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বলেছিলেন যে পরের দিন সকালে বাড়ি ফিরে আসবেন। শহরে পৌঁছাতেই চাচা জানতে পারলেন যে তিনি যে বৈদ্যুতিক সামগ্রীটি আনতে গিয়েছিলেন তা আনতে আরও ৩ দিন সময় লাগবে। ফলে চাচার শহরে থাকার সময় রাত থেকে ৩ দিনের হয়ে গেল। চাচার শহরে থাকার বিষয়টি শুনে আমার বাবা মা তাকে আরও ৩-৪ দিন বাড়িতে থাকার জন্য বললেন। ফলে চাচা পরবর্তী ১ সপ্তাহ বাড়িতে ফিরবেন না। রোজ ছাদে ঘুমানো দাদা চাচার অনুপস্থিতিতে নিজের ঘরে ঘুমাতে শুরু করলেন। সেই রাতে আমি চাচিকে দাদার ঘরে যেতে দেখলাম। তখন আমি বিষয়টিতে খুব একটা গুরুত্ব দিইনি। মাঝরাতে আমার হঠাৎ করে হাসি পেল, তাই আমি উঠে পড়লাম। পানি খাওয়ার জন্য আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি খুবই ক্লান্ত দেখাচ্ছিলেন। দাদার ঘর থেকে নিজের ঘরের দিকে হেঁটে যেতে গিয়ে আমি দেখলাম তিনি প্রায় হোঁচট খেয়ে যাচ্ছিলেন। তার ভারসাম্য ঠিকঠাক ছিল না। এর আগে যে তিনি পড়ে যান, আমি তার হাত ধরলাম। আমাকে দেখে চাচি ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালাম। তারপর জিজ্ঞেস করলাম, চাচি, এতক্ষণ তুমি দাদার ঘরে কি করছিলে? চাচি কিছুই বললেন না এবং শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। চাচির মাঝরাতে দাদার ঘর থেকে বেরিয়ে আসা এবং তার ক্লান্ত মুখ আমাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল। চাচি আমাকে কিছু বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন সকাল থেকেই আমি চাচিকে সেই প্রশ্নটি জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। দুপুর ৩টা নাগাদ দাদা কিছু সময়ের জন্য বাজারে সবজি আনতে গেলেন। তখন চাচি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে তখন কেবল আমি আর চাচি ছিলাম। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম এবং ঢুকেই জিজ্ঞেস করলাম, রাতে আপনি দাদার ঘরে কি করছিলেন? চাচি বললেন, তোমার দাদার কাশি হচ্ছিল, তাই তাকে পানি দিতে গিয়েছিলাম। চাচি মিথ্যা বলছিলেন, এটা আমি বুঝতে পারলাম। পানি দেওয়ার জন্য ৫ মিনিটই যথেষ্ট। কিন্তু আপনি পুরো ৫ থেকে ৬ ঘণ্টা দাদার ঘরে ছিলেন। এ বাড়িতে আসলে কি চলছে? সত্যি করে আমাকে বলুন। এখানে আসার পর থেকেই প্রতিদিন রাতে চাচা আর আপনার ঝগড়ার আওয়াজ আমার কানে আসে। আপনি কেন চাচার সাথে এমন করছেন? চাচার অনুপস্থিতিতে দিনেও আপনি দাদার ঘরে যান, আর এখন তো মাঝরাতে ৫-৬ ঘণ্টা দাদার ঘরে ছিলেন। চাচাকে কি আপনি পছন্দ করেন না? আপনার মনে চাচার জন্য কোনো অনুভূতি আছে কি না? আমি খুব রাগান্বিত হয়ে চাচিকে প্রশ্ন করছিলাম।
তখন তিনি বললেন, তুমি যা বুঝতে চাইছ তাই বুঝতে পার, কিছু কিছু কথা তো তুমি বুঝেই গেছ। শোনো, তোমার চাচা আমাকে সুখী করতে পারেন না, তাই আমি আমার শ্বশুরের সেবা করি। তখন আমি চাচিকে জিজ্ঞেস করলাম, সেবা মানে কি চাচি? চাচি বললেন, এখন তুমি যেটা বুঝতে চাইছ সেটাই বুঝে নাও। এটা বলে চাচি সেখান থেকে চলে গেলেন। তিনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে প্রস্তুত ছিলেন না। একজন সুস্থ স্বাভাবিক যুবক স্বামীকে ছেড়ে তিনি কেন দাদার পিছনে পড়েছেন, সেটা আমার কিছুতেই বোধগম্য হচ্ছিল না। দুদিন কেটে গেল। সেই রাতে চাচিকে আবার দাদার ঘরে যেতে দেখলাম। তিনি আমাকে কিছুই বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন দাদার এক বন্ধু বাড়িতে এসেছিলেন। কিছু সময়ের জন্য তিনি দাদাকে গ্রামের পঞ্চায়েতে নিয়ে গেলেন। আমি জানতাম সেখানে দাদার অনেকটা সময় লাগবে, তাই তার তাড়াতাড়ি বাড়ি ফেরার সম্ভাবনা কম ছিল। তখন আমি একটা অজুহাত বানিয়ে চাচিকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমি চাচিকে বললাম, আমাদের বাজারে যেতে হবে। কিন্তু বাজারে না গিয়ে আমি তাকে আমার বন্ধুর ফার্মহাউসে নিয়ে গেলাম। ফার্মহাউসে পৌঁছাতেই আমার চোখ চাচির উপর আটকে গেল। সেখানে আমরা দুজনেই ছিলাম। চাচি প্রশ্ন করলেন, তুমি আমাকে এখানে কেন এনেছ? আমি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভেতরে নিয়ে এলাম। ভেতরে গিয়ে চাচিকে বললাম, আমি জানতাম বাড়িতে থেকে তুমি সত্যি কথা বলবে না, তাই আমি তোমাকে এখানে এনেছি। এখনই আমাকে সত্যি করে বলো, তোমার আর দাদার মধ্যে কি চলছে? তুমি কি সত্যিই চাচার সাথে সুখী নও, নাকি অন্য কোনো কারণ আছে? তখন চাচি আমার হাত ধরলেন এবং হঠাৎ করে আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তারপর বললেন, অনিরুদ্ধ, তুমি অযথা বেশি চিন্তা করছ। আমি তোমাকে যা একবার বলেছি সেটাই মেনে না। তুমি অনেক দিন হলো গ্রামে এসেছ, এখানে তেমন কিছু না বুঝেই ঢুকিয়ে থাকার চেয়ে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যাও। না হলে তোমার দাদার মতোই আমাকে তোমারও সেবা করতে হবে। তোমার দাদা আমার কাছ থেকে নিজের ও অন্যদের সেবা নেওয়া খুবই পছন্দ করেন। যেমনভাবে তিনি আমাকে তোমাকে আনতে বাধ্য করেছিলেন, ঠিক তেমনভাবেই তিনি আমাকে তোমার অন্যান্য সেবাও করতে বাধ্য করবেন। যদি তোমার এটা মেনে নিতে কোনো আপত্তি না থাকে, তবে তুমি এখানে বেশি দিন থাকতে পারো। চাচির কথা শুনে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং বললাম, যদি আপনার কাছে এগুলো গ্রহণযোগ্য হয়, তবে আমার কাছে কেন হবে না? এটা বলে আমি তাকে এক অন্য নজরে দেখলাম। আমার দৃষ্টি দেখে চাচি মুখ ফিরিয়ে চলে গেলেন। তবুও তিনি আমাকে সত্যি কিছুই বলেননি। চাচি নিশ্চয়ই কিছু না কিছু লুকাচ্ছেন। তারপর আমি চাচির উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। সেদিন যেমন আমি তাকে ফার্মহাউসে নিয়ে গিয়েছিলাম, তেমনি বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। তারপর চাচিকে বললাম যে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় বাড়ি ফির। এটা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে আমার দাদার সাথে দেখা হলো। তখন আমি তাকে জানাল যে আমি সন্ধ্যায় বাড়ি ফির। আমি ইচ্ছা করেই দাদা আর চাচিকে একা ছেড়ে দিলাম। দাদা বাড়িতে পৌঁছাতেই আমি অর্ধেক পথ থেকে বাড়ির দিকে ফিরে এলাম। সেদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমি বাড়িতে নজর রাখছিলাম। দাদা আর চাচির মধ্যে কি হচ্ছিল সবকিছু আমার চোখের সামনেই ছিল। সারাদিন তাদের কথোপকথন থেকে আমি সবকিছু বুঝে নিয়েছিলাম। তাদের উপর নজর রাখার পর রাত ৯টায় আমি বাড়ি ফিরলাম। প্রতিদিনের মতো চুপচাপ রাতের খাবার খেলাম। তাড়াতাড়ি খেয়ে আমি দেখালাম যে আমি আমার ঘরে যাচ্ছি। আমি ঘরে ঢুকে গেলাম, কিন্তু দাদা হাত ধুতে রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই আমি চুপিসারে তার ঘরে ঢুকে গেলাম। প্রায় ২ ঘণ্টা পর চাচি দাদার ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম চাচি দাদার পায়ের মালিশ করছেন। দাদা তার সঙ্গে খুবই কঠোরভাবে কথা বলছিলেন, যেন তিনি একজন চাচি একটানা ১ ঘণ্টা ধরে দাদার পায়ের মালিশ করে যাচ্ছিলেন। সারাদিন দাদা আর চাচির মধ্যে কি ঘটছিল তা আমি সবটাই দেখতে পেলাম। পরদিন সকালে চাচা যখন বাড়ি ফিরে এলেন, আমি সবার সামনে চাচাকে বললাম, চাচা, এবার আপনি আর চাচি আমাদের সঙ্গে শহরে চলুন। পিতাজি আপনার জন্য একটি ভালো চাকরি খুঁজে রেখেছেন। দাদা শহরে যাবেন না, কারণ তিনি তার গ্রামকে খুব ভালোবাসেন। চাচা শহরে চলে যাওয়ার জন্য রাজি হলেন। তার সম্মতি দেখে দাদা বললেন, রাজেশ, তুমি আর পল্লবী কোথাও যাবে না। তোমরা চলে গেলে আমি এখানে একা কিভাবে থাকব? তখন আমি বললাম, দাদা, চাচা আর চাচি এখানে থাকলেও আপনি তাদের সঠিক মর্যাদা দেন না। আপনি চাচির সঙ্গে একজন চাকরানির মতো আচরণ করেন। গতকাল সারাদিন আমি আপনাদের ওপর নজর রেখেছিলাম। চাচার যে সময়ের প্রয়োজন সেটা চাচি কেন দিতে পারছেন না, সেই কারণও আমি জেনে গেছি। আপনি চাচিকে সারাদিন কাজে ব্যস্ত রাখেন, দুপুরে বিনা কারণে পা মালিশ করান, আর রাতে শুয়ে পড়লেই চাচি এতটাই ক্লান্ত হয়ে যান যে তিনি চাচার সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে। দাদা, যদি আপনি আপনার ছোট বুকে সম্মান দিতে না পারেন, তবে তাকে নিজের কাছে রাখার কোনো মানে নেই। চাচা আর চাচি শহরে চলে যাচ্ছেন। এটা শুনে দাদার চোখে জল এসে গেল। তারপর তিনি বললেন, রাজেশ, আমাকে ক্ষমা করো। তুমি একজন দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছ, এই কারণে আমি খুব রেগে গেছিলাম। সে তার পরিবার থেকে ১ টাকা দানস্বরূপও নিয়ে আসেনি, তাই আমি তাকে চাকরানির মতো ব্যবহার করে নিজের রাগ মেটাচ্ছিলাম। আমি ইচ্ছা করেই তাকে এত কাজে ব্যস্ত রাখতাম যাতে সে ক্লান্ত হয়ে রাতে তোমার সঙ্গে সময় কাটাতে না পারে, আর এভাবেই তোমাদের মধ্যে ঝগড়া লেগে থাক।
এখন যখন অনিরুদ্ধ তোমাদের শহরে নিয়ে যাওয়ার কথা বলছে তখনই বুঝতে পারছি তোমাদের কতটা মূল্য। বিশেষত পল্লবী, আমি হাতজোট করে তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দা। তোমাদের ছাড়া আমি এখানে একা কিভাবে থাকব। তখন দাদা চাচা ও চাচির সামনে হাতজোট করে ক্ষমা চাইলেন। চাচা ও চাচি দাদাকে ক্ষমা করে দিলেন, কারণ দাদা তার ভুল বুঝতে পেরেছিলেন। দাদার চাচার প্রতি অগাধ ভালোবাসা ছিল, তাই চাচি কখনোই তার বিরুদ্ধে অভিযোগ করতেন না। তিনি বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইতেন না। তিনি ভাবতেন, আজ না হোক কাল দাদা তাকে বুঝতে পারবেন। এই আশা নিয়ে তিনি দিন কাটাচ্ছিলেন। চাচি তার শ্বশুরের ভুলগুলো ঢাকার জন্য নিজেকে আমার সামনে দুর্নাম করেছিলেন, কিন্তু দাদার কোনো দোষ আমার কাছে প্রকাশ হতে দেন। যখন আমি দাদার আচরণের বাস্তবতা বুঝতে পারলাম, তখনই চাচাকে ফোন করে সবকিছু জানালাম। চাচা আমার কথা মেনে নিলেন। আমার উদ্দেশ্য ছিল দাদাকে তার ভুলের কথা বুঝতে সাহায্য করা। সেই দিন থেকে দাদা তার বুকে যথাযোগ্য সম্মান দিতে শুরু করলেন। দাদার চোখ খুলে গেল যে চাচির পারিবারিক দারিদ্র্য তার সৌন্দর্য বা উদার মনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে, না যে তার সম্পত্তিতে। তাই কাউকে তার অর্থের ভিত্তিতে নেয়, তার স্বভাব এবং আচরণ দেখে বিচার করা উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম কবিতা, আর আমার বয়স ২০ বছর। এই গল্পটা ২ বছর আগের, আর এটা কোনো বানানো কাহিনী নয়, বরং আমার জীবনের এক নির্মম সত্য। এটা শুনলে হয়তো তোমাদের গা শিউরে উঠবে। আমি গ্রামের মেয়ে, কিন্তু শহরের ছলমলে জীবন আমাকে সবসময়ই আকর্ষণ করত। আমার চোখে কাজল লেগে থাকত, তবে কালো নয়, এমন যেন অন্ধকার রাতের বুকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার চুল ছিল এত লম্বা আর ঘন যে আমি হাঁটলেই মনে হতো আমার পেছনে মেঘের দল ছুটছে। আমার সৌন্দর্য দেখে গ্রামের মহিলারা হিংসায় জ্বলত, আর পুরুষদের চোখ বাঁকা হয়ে যেত। আমার কোমর এত চিকন ছিল যে মা প্রায় মজা করে বলতেন, কবিতা, তোর তো ঘাঘরা স্কার্ট পর্যন্ত ঠিকমতো ধরে থাকে না। আর আমার ঠোঁট ছিল এত লালচে যে লিপস্টিক না লাগালেও মনে হতো যেন আমি আলতো করে রং ছড়িয়ে দিয়েছি। কিন্তু এসবের মাঝেও আমার জীবন ছিল খুব সাধারণ। মাটির গন্ধ, সবুজ শস্যক্ষেত, আর গরুর ঘণ্টাধ্বনির মধ্যে গড়ে ওঠা এক দুনিয়া। সকালবেলা উঠেই মা উঠোনে গোবর মেখে জায়গা পরিষ্কার করতেন, আর আমি পাশে বসে গরম চায়ের কাপ হাতে নিয়ে ভাবতাম, কবে আমি শহরে গিয়ে বড় শিক্ষায় শিক্ষিত হব। আমাদের গ্রামে মেয়েদের পড়াশোনা সাধারণত অষ্টম বা দশম শ্রেণীর পরেই শেষ হয়ে যেত। কিন্তু বাবা সবসময় বলতেন, কবিতা, তুই বড় হবি, তোকে গ্রামে পড়ে থাকলে চলবে না, তোকে শহরে গিয়ে পড়াশোনা করতে হবে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন চাচার ফোন এল। আমার চাচা শহরে একা থাকতেন, কারণ চাচি আর তার বনিবনা হচ্ছিল না। ২ বছর ধরে ওদের মধ্যে ঝগড়া চলছিল। এবার তো চাচি রাগ করে বাড়ি ছেড়েই চলে গিয়েছিল। চাচা একা একা দিন কাটাচ্ছিলেন। বাবা ফোন তুলেই বললেন, কেমন আছ দাদা? সব ঠিক। চাচা বললেন, ভালোই আছি, তবে একাকিত্ব খুব কষ্ট দিচ্ছে। শুনলাম কবিতা এবার ১২ পাশ করে ফেলেছে। এখন ওর কি পরিকল্পনা? বাবা বললেন, এখনও গ্রামেই আছে, তবে এখানে তেমন ভালো পড়াশোনার সুযোগ নেই। ভাবছি শহরে পাঠাব। চাচা বললেন, সেটাই তো বলছিলাম, শহরে ভালো কলেজ আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি ভালো কলেজে ভর্তি করিয়ে দেব। গ্রামে থেকে ও কি করবে? বাবা কথাটা মনে ধরল। তার মনে হল, চাচার ওপর ভরসা করলে আমি শহরে গুছিয়ে নিতে পারব। মা একটু দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু বাবা আশ্বস্ত করলেন, চাচা তো নিজের লোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি তখন দারুণ খুশি। শহরে পড়তে যাওয়ার স্বপ্ন আমার চোখে জলজল করছিল। গ্রামের ধুলোবালি পেরিয়ে শহরের উজ্জ্বল আলোর মাঝে নিজের পরিচয় গড়ার আগ্রহে আমার মন উদ্দীপিত হয়ে উঠল। শহরে পৌঁছানোর পর আমার মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বিশাল বড় বড় বিল্ডিং, দ্রুতগামী গাড়ি, চারপাশের ছলমলে পরিবেশ, গ্রামের মাটির ঘ্রাণের বদলে এখানে এক নতুন জগতের আবহ। চাচা আমাকে অটোতে বসিয়ে বললেন, দেখছ তো কবিতা, এটাই হলো আসল দুনিয়া, যেখানে মানুষ এগিয়ে যায়, বড় কিছু হয়। তোকেও এখানেই নিজের নাম তৈরি করতে হবে। চাচার কথা শুনে আমার মনে অদ্ভুত এক উদ্দীপনা এল। মনে হল, ভালোই হল, চাচা এত যত্নবান, আমার জন্য এটা লাভজন কি হবে। কিছুক্ষণ পর আমরা চাচার বাসায় পৌঁছালাম। ছোট্ট একটা ফ্ল্যাট, তবে বেশ পরিচ্ছন্ন। একটা ঘর, একটা রান্নাঘর, আর সামান্য একটা বারান্দা। মনে হল, থাকবার মতো জায়গা তো ঠিকই আছে। চাচা বললেন, কবিতা, আয় বস, পানি খা। আমি খাবার আনিয়ে নিচ্ছি। আমি ব্যাগ নামিয়ে রেখে বললাম, না চাচা, আমি নিজেই রান্না করে নেব। চাচা হেসে বললেন, পাগলি, তুই এখন শহরে এসে গেছিস, এখানে সবাই নিজের হাতে সবকিছু করে না। একটু আরাম কর, আমি আসছি। এই বলে তিনি বাইরে চলে গেলেন। আমি তখন ঘরটা ঘুরে দেখতে লাগলাম।
বই, ল্যাপটপ, একটা বড় আলমারি আর কিছু পুরনো ছবি, এর মধ্যে চাচির ছবিও ছিল। হয়তো তিনি ছেড়ে চলে যাওয়ার পরও চাচা তার স্মৃতি ধরে রেখেছেন। কিছুক্ষণ পর চাচা ফিরে এলেন, হাতে একটা প্যাকেট। তিনি হেসে বললেন, নে, তোর প্রিয় পনির রোল এনেছি। আমি হেসে বললাম, আরে চাচা, আপনাকে কিভাবে জানলেন? চাচা মুচকি হেসে বললেন, আরে বাপু, তোকে ছোটবেলা থেকে চিনি। তোর কি পছন্দ, কি অপছন্দ সবই জানি। চাচার এত যত্ন দেখে আমার ভালোই লাগছিল। মনে হচ্ছিল শহরেও যেন আমি আমার আপন কাউকে পেয়ে গেছি। রাতে মাকে ফোন দিলাম, মা, আমি ভালো আছি। চাচা খুব ভালো মানুষ, আমার অনেক খেয়াল রাখছেন। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাবা, পড়াশোনায় মন দিস, চাচার কথা শুনিস। আমি সম্মতি জানিয়ে ফোন রেখে দিলাম। পরদিন সকালে চাচা বললেন, চল, কলেজে গিয়ে তোর ভর্তি করিয়ে দিই। আমি খুশি মনে তৈরি হয়ে গেলাম। মনে হচ্ছিল নতুন এক জীবনের শুরু হতে চলেছে। কলেজে পৌঁছানোর পর চারপাশের পরিবেশ দেখে আমি অবাক হয়ে গেলাম। বিশাল বিশাল বিল্ডিং, চারদিকে ছাত্রছাত্রীদের কোলাহল, একদমই ভিন্ন এক জগৎ। চাচা আমার ভর্তি করিয়ে দিলেন, বিখাতা কিনে দিলেন আর বললেন, পড়াশোনায় যেন কোনো বাধা না আসে। আমি মনে মনে খুব খুশি হলাম। মনে হচ্ছিল চাচা সত্যিই আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। পরের কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। সকালে কলেজে যেতাম, সন্ধ্যায় চাচার সাথে খেতে বসতাম। তিনি সবসময় জিজ্ঞেস করতেন, আজকের দিনটা কেমন কাটল, কোনো সমস্যা হচ্ছে না তো? চাচার এই যত্ন আমাকে স্বস্তি দিত। মাঝে মধ্যে তিনি আমার পছন্দের আইসক্রিমও কিনে আনতেন। একদিন সন্ধ্যায় চাচা বললেন, কবিতা, চল, আজ বাইরে খেতে যাই। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। ভাবলাম, বেশ ভালো একটা সময় কাটবে। আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। সেখানে আবছা আলো, মৃদু সুরেলা সঙ্গীত আর চমৎকার পরিবেশ। চাচা হাসতে হাসতে বললেন, তুই এখন বড় হয়ে গেছিস, পৃথিবীটা চিনতে শিখ। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ চাচা, এখন অনেক কিছু বুঝতে পারি। চাচা আমার জন্য পিৎজা অর্ডার দিলেন। তোর পছন্দ, তাই না? আমি হেসে বললাম, হ্যাঁ চাচা, খুব পছন্দ। তিনি মুচকি হেসে তাকালেন, তবে সেই হাসিতে যেন কেমন অস্বাভাবিক কিছু ছিল। আমি বিশেষ পাত্তা দিলাম না। কিন্তু তারপরই যা ঘটল, তাতে আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। চাচা হঠাৎ আমার বাহুতে নিজের হাত গলিয়ে দিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেন। প্রথমে একটু অস্বস্তি লাগলেও ভাবলাম, হয়তো আমারই ভুল ধারণা। আমরা টেবিলে বসলাম, আমি চারপাশের পরিবেশ দেখছিলাম। হঠাৎ অনুভব করলাম, চাচার পা আস্তে আস্তে আমার পায়ের সঙ্গে ঘষা লাগছে। আমি প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু ধীরে ধীরে সেই ছোঁয়া বাড়তে লাগল। আমি চমকে উঠলাম, দ্রুত পা সরিয়ে নিলাম। কিছুটা অস্বস্তি নিয়ে বললাম, চাচা, আপনি কি করছেন? চাচা হেসে বললেন, কিছু না কবিতা, কিছু না। আমি কথা বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। খাওয়ার সময়ও আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। চাচা আমার দিকে তাকিয়ে বললেন, শহরের মানুষরা খুব ওপেন মাইন্ডেড হয়। তোকেও এখন গ্রাম্য লজ্জা ঝেড়ে ফেলে খোলামেলা হতে হবে। আমি চাচার কথার সঠিক অর্থ বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে একটা অজানা ভয়ে জন্ম নিচ্ছিল। খাওয়া শেষ হলে আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম। চাচা আমার কোমরে হাত রাখলেন, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন। আমি একটু ভয় পেলাম, কিন্তু কিছু বললাম না। ফিরতি পথে চাচা আমাকে নানা কথা বোঝানোর চেষ্টা করছিলেন, আমি শুধু মাথা নাড়ছিলাম। শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে রাত 11টা বেজে গেল। আমি বাসায় ফিরেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মনের মধ্যে একরকম অস্থিরতা কাজ করছিল, কিন্তু নিজেকে বুঝ দিচ্ছিলাম, হয়তো আমি বাড়াবাড়ি করে ভাবছি। কিন্তু আমি তখনও জানতাম না, এটা কেবল শুরু। চাচার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল। আগে যেখানে তিনি প্রাণোচ্ছল থাকতেন, এখন মাঝে মাঝে গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। আবার কখনো হঠাৎ করেই আমার প্রতি অকারণ স্নেহ দেখাতে শুরু করলেন, যেন প্রয়োজনের চেয়েও বেশি। আমি পড়াশোনায় মন দিতে চাইলেই তিনি এসে আমার চুলে বিলি কাটতে থাকতেন। প্রথমে বিষয়টাকে সাধারণ ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হল। কখনো আমার কাঁধে হাত রাখতেন, কখনো বা পিঠে হাত বোলাতেন। আমি চুপচাপ সব সহ্য করছিলাম, ভাবছিলাম হয়তো আমারই ভুল ধারণা হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? কিন্তু যেদিন আমি সেই ফর্সা মেয়েটিকে আবার দেখলাম, আমার অস্বস্তি আরও বেড়ে গেল। এখন সে প্রায় প্রতি সন্ধ্যায় চাচার ঘরে আসতে শুরু করল। লম্বা, ফর্সা আর বেশ সাজানো গোছানো। প্রথমবার দেখে ভেবেছিলাম, হয়তো কোনো আত্মীয় হবে। কিন্তু দিন যেতে থাকল, আর মেয়েটি প্রতিদিন আসতে লাগল। আমি বুইয়ে ডুবে থাকলেও কান সবসময় চাচার ঘরের দিকেই থাকত। কখনো হাসাহাসির শব্দ আসত, কখনো হালকা ফিসফিসানির।
কিন্তু সবচেয়ে বেশি অদ্ভুত লাগল সেদিন রাতে, যখন আমি পানি নিতে উঠলাম। চাচার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে দেখলাম ম্লান আলোয় সেই মেয়েটি চাচার কাঁধে হেলে আছে। তার হাত চাচার বুকে, আর চাচার হাত তার কোমরে। মুহূর্তেই আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দৌড়ে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত নির্ঘুম কাটল, শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, এটা কি হচ্ছে? পরদিন সকালে নাশতার টেবিলে চাচাকে দেখে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, চাচা, ওই মেয়েটাকে প্রতিদিন আপনার ঘরে আসে কেন? চাচা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, তারপর হেসে বললেন, কবিতা, তুই এখনো ছোট, এসব ব্যাপার তোর জানার দরকার নেই। সে তো শুধু একজন বন্ধু। কিন্তু তার হাসির মধ্যে কেমন একটা কৃত্রিমতা লুকিয়েছিল। আমি আরও কিছু বলার আগেই চাচা আমার প্লেটে আরও পরোটা তুলে দিয়ে বললেন, খা, তোকে দেখছি খুব দুর্বল লাগছে। কিন্তু আমার মনের ভেতর তখন এক প্রকার ছড়বি ছিল, যা সহজে থামার নয়। এরপর চাচার আচরণ আরও বদলে যেতে লাগল। তিনি অলথাই আমার খুব কাছাকাছি আসার চেষ্টা করতেন। কখনো হাত চেপে ধরতেন, কখনো বাহানা করে আমার গালে হাত দিতেন। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। আমি বসে পড়ছিলাম, হঠাৎ চাচা এসে পাশে বসে আমার হাঁটুর ওপর হাত রাখলেন। আমি আতকে উঠে সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলাম। চাচা হাসলেন, বললেন, আরে, তুই তো খুব সন্দেহপ্রবণ। আমি শুধু তোকে স্বাচ্ছন্দ্যবোধ করানোর চেষ্টা করছি। কিন্তু আমার ভেতরের ভয় বলছিল, কিছু একটা ঠিক নেই। আমার মনে তখন হাজারো প্রশ্ন। সেই মেয়েটিকে চাচা প্রতিদিন তার সঙ্গে কি কথা বলেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাচার আচরণ এত হঠাৎ বদলে গেল কেন? আমি জানতাম সত্যিটা খুব শিগগিরই সামনে আসবে। কিন্তু তার আগে আমার ভয় জয় করা দরকার ছিল। রাতের অন্ধকার ঘন হয়ে আসছিল, কিন্তু আমার মনের অন্ধকার ছিল তার চেয়েও গভীর। চাচার রহস্যময় আচরণ আর সহ্য হচ্ছিল না। প্রতিদিন সেই ফর্সা মেয়েটি আসত, ঘণ্টার পর ঘণ্টা থাকত। আমার কৌতূহল চরমে পৌঁছে গিয়েছিল। আমি ঠিক করলাম, এবার সত্যিটা জানতে হবে। কিন্তু কিভাবে? তখন আমার মাথায় একটা উপায় এলো। আমি আমার ফোনটাকে লুকিয়ে রেখে তাদের কথাবার্তা রেকর্ড করব। এখন প্রশ্ন ছিল, কোথায় লুকাব? আমি খেয়াল করলাম চাচার ঘরে একটা পুরনো আলমারি আছে, যেখানে এলোমেলোভাবে কাপড় রাখা। আমি দ্রুত ফোনটা ওখানে লুকিয়ে রাখলাম, রেকর্ডিং চালু করলাম, তারপর সন্দেহের নজর এড়ানোর জন্য চুপচাপ বেরিয়ে এলাম। সারা রাত দুশ্চিন্তায় কাটল। ভেতরে ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করছিল। পরদিন ভোরেই উঠে পড়লাম। চাচার ঘরে ঢুকে আলমারির দরজা খুললাম, ভিতর থেকে ফোনটা বের করলাম। বুক ধকধক করতে লাগল। আমি দরজা বন্ধ করলাম, গভীর শ্বাস নিলাম, তারপর ভিডিওটি চালালাম। যা দেখলাম তা আমার কল্পনারও বাইরে ছিল। চাচা সেই মেয়েটির সঙ্গে অসম্ভব ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। তাদের সম্পর্কের গভীরতা আমার বোঝার বাইরে ছিল। আমি হতভম্ব হয়ে গেলাম। চাচার শালীন ও সংহত ভাবমূর্তি মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল। শুধু আমার দৃষ্টিতেই নয়, পুরো পরিবারের কাছেও তিনি এতদিন মিথ্যা বলে গেছেন। সেই মেয়েটি আসলে তার প্রেমিকা ছিল, যাকে চাচা বহুদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ভিডিওতে শোনা কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। চাচা আর তার প্রেমিকা শুধু লুকিয়ে দেখা করা প্রেমিক প্রেমিকা ছিলেন না। তারা মিলে এক ভয়ঙ্কর চক্রান্ত করছিলেন, চাচিকে পথ থেকে সরিয়ে সম্পত্তি একাই ভোগ করার জন্য। আর তার প্রেমিকাও সমানভাবে এতে জড়িত ছিল। আমার পুরো শরীর কাঁপছিল। চোখের সামনে ভেসে উঠছিল সেই সব মুহূর্ত, যখন চাচা আমার সঙ্গে মিথ্যা সহানুভূতি দেখাতেন, মিষ্টি কথা বলতেন, শহরে আনার বাহানা করে আমাকে তার ফাঁদে ফেলতে চাইছিলেন। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি নিজের স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। আর এখন আমিও তার এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছি, যদিও না চাইতেও। তবে এবার আমি চুপ করে বসে থাকার মেয়ে নি। আমি আবার ভিডিওটি ভালো করে দেখলাম। তাতে চাচা ও তার প্রেমিকার কথোপকথন স্পষ্টভাবে রেকর্ড হয়েছিল। চাচা বলছিলেন, আর কয়েকটা দিন, তারপর সবকিছু আমাদের হয়ে যাবে। পথের বাধা তো সরেই গেছে, এখন শুধু এই মেয়েকে সামলাতে হবে। মেয়েটি হাসতে হাসতে বলল, সামলাবে নাকি ভয় দেখিয়ে সরিয়ে দেবে? চাচা মুচকি হেসে উত্তর দিলেন, যেমন পরিস্থিতি আসবে তেমন ব্যবস্থা নেব। আগে ওকে আমাদের আয়ত্তে আনতে হবে, তারপর সব আমাদের ইচ্ছেমতো চলবে। এই কথা শুনে আমার শরীর শিউরে উঠল। আমি তাদের কাছে শুধুই একটা দাবার গুটি, যাকে তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে চায়। সেই রাত আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি, শুধু ভাবছিলাম, এখন আমার কি করা উচিত। যদি সরাসরি চাচার সামনে গিয়ে বলে দিই যে আমি সব জেনে গেছি, তাহলে সে হয়তো আমাকেও আঘাত করতে দ্বিধা করবে না। আবার যদি চুপ করে থাকি, তবে সে ও তার প্রেমিকা তাদের ষড়যন্ত্রে সফল হয়ে যাবে।
কিন্তু আমি চুপ করে বসে থাকব না। আমি ঠিক করলাম, যেভাবেই হোক এই সত্যটা সবার সামনে আনতে হবে। পরদিন সকালে প্রথমেই বাবাকে ফোন করলাম, কিন্তু কোনোভাবে ফোন লাগল না। এরপর আমি পুলিশের এক বন্ধুর সাহায্য চাইলাম। তাকে পুরো ঘটনাটা জানিয়ে ভিডিওটাও পাঠালাম। সে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাকে নিজেকে সামলে রাখতে হবে, যাতে চাচার কোনো সন্দেহ না হয়। আমি স্বাভাবিক থাকার ভান করতে লাগলাম, যেন কিছুই জানি না। চাচা নিশ্চিন্ত ছিলেন যে সবকিছু তার পরিকল্পনামাফিক চলছে। কিন্তু তিনি জানতেন না, তার আসল চেহারা খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হবে। সন্ধ্যা হতেই পুলিশ চাচার বাড়িতে এসে হাজির। চাচার মুখ শুকিয়ে গেল। তিনি রাগে চিৎকার করে বললেন, এটা কি হচ্ছে? কিন্তু পুলিশের ইন্সপেক্টর ঠান্ডা গলায় বললেন কিছু না, শুধু ফোন বের করে তার সামনে সেই ভিডিও চালিয়ে দিলেন। চাচা তখন বোবা হয়ে গেলেন। তিনি ধরা পড়ে গেছেন। তার প্রেমিকাও আতঙ্কিত হয়ে পড়ল। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করল। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। যে চাচা এতদিন পরিবারের প্রতি মমতার ভান করতেন, আজ তার মুখোশ পুরোপুরি খুলে গেছে। এখন সবাই তার আসল রূপ দেখছে। চাচিও ন্যায় বিচার পেলেন। কিন্তু আমার এই লড়াই শুধু নিজের জন্য ছিল না, ছিল প্রতিটি মেয়ের জন্য, যারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, যারা নিজের আত্মীয়দেরই ফাঁদে পড়ে গেছে। তবে আমি এখন আর সেই ভয় পাওয়া দুর্বল মেয়ে নি। আমি নিজেকে ভাঙতে দিইনি। এখন আমি পড়াশোনা শেষ করে জীবনে বড় কিছু করতে চাই, যাতে কোনো মেয়েকে আমার মতো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়। আজ চাচা কারাগারের শিকলবন্দি, আর আমি সত্যের সঙ্গে মুক্ত। আপনাদের কেমন লাগল এই গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্পের জন্য।